নিয়ে গেছে, নিয়ে ফেনীতে নিয়ে গেছে। পরে ওটা নিয়ে আবার মামলা করতে হলো, মামলা করে আবার 3 মাস পরে আবার উদ্ধার করলাম। তো এই যে পরিস্থিতি, একটা বিশাল একটা পরিস্থিতি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে তো এখন তো এখান থেকে উঠার আর রাস্তা নাই না। কিন্তু এইখানে যদি আমি বলি আমাদের দর্শকদের জন্য, এইখান থেকে আপনি যে শিক্ষাটা পেলেন সেটা কি শিক্ষা? এই বিশেষ করে বিজনেস করতে গিয়ে পার্টনারশিপে ইনিশিয়াল স্টেজে অনেকেই বন্ধু বান্ধবদের নিয়ে শুরু করে, ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা থাকে না, কিন্তু যখন দেখা যায় প্রফিটটা ভালো আসতেছে তখন এই ধরনের সমস্যা হয়, এবং এটা শুধু আপনার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে। সো আপনি কি সাজেশন দিবেন যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে? আসলে এটা মানসিকতার ব্যাপার। আমরা যদি সহজভাবে ইজিভাবে নিয়ে যার অবদানকে আমরা স্বীকৃতি দিই, এখানে সেই প্রবলেমটা থাকে না। রাইট। আর এখানে আপনাদের মধ্যে কি কোনো লিখিত ব্যাপার স্যাপার ছিল যে লিখে নিয়েছেন, একটা চুক্তি করে নিয়েছেন? লেখাটা বিষয় না, আমি মানলাম না, আপনি লেখা থাকলো অনেক কিছু, কিন্তু আসলে মেনে নেওয়ার মানসিকতার ব্যাপার। যদি আমরা মানসিকভাবে একজনকে আমরা স্যাক্রিফাইস করি, তাহলে এই ধরনের কোনো প্রবলেমটা। আপনি যে মামলাতে গেলেন 3 মাস পরে, ওই মামলাতে একটা লিখিত কাগজ পেলে হয়তো বিষয়টা অনেক বেশি সহজ হতো। সেই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে এইসব প্রসিডিউর মেনটেন করার প্রয়োজন আছে কিনা। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? তারপরে সবাই আমাদের পার্টনারশিপ ভেঙে গেল। তখন আমরা পরিবার নতুন বিয়ে করছি, বাচ্চা হলো, তখন থাকতাম এলিফ্যান্ট রোডে। তো এখন কি করব? আপনাকে শুরুতে বললাম আমি তো আসলে চাকরি করার জন্য আমি প্রস্তুত না নিজকে। জি। পরে সব কিছু ছেড়ে দিয়ে কাটাবন মোড়ে, এখানে কনকর্ড একটা এম্পোরিয়াম ছিল, জি। ওইখানে একটা ছোট্ট একটা দোকান নিলাম। কিসের দোকান? কম্পিউটারের জন্য। কম্পিউটারের জন্য আছে? ছোট্ট দোকান। আর ওইখানে তখন আমাদের অনেক বড় অফিস ছিল, সেটাকে ছেড়ে দিয়ে এখানে ছোট্ট একটা দোকান। এটা সম্পূর্ণ নিজ অর্থায়নে? অর্থায়নে। তখন ভাড়া ছিল 1500 টাকা ভাড়া। তখন ওই সময় ওখানে ভাড়া দিতাম 25,000 টাকা, থাকতাম ভালো জায়গায়। আর এখান থেকে এখানে 1500 টাকায় একটা দোকান নিলাম ভাড়া। এখন এলিফ্যান্ট রোডে থাকার মতো আমাদের অ্যাবিলিটিও নাই তখন। সে মুহূর্তে আসলাম হলো মিরপুরে, আমার ওয়াইফ সহ মিরপুরে আসলাম। 6 তলার উপরে একটা বাসা ভাড়া নিলাম, ছাদের উপরে। 2800 টাকা ভাড়া। তাও দেখা গেল প্রতি মাসে ভাড়া দিতে পারতাম না। ইভেন আপনার মানে মিরপুর থেকে যে এলিফ্যান্ট রোডে আসবো সে টাকা ছিল না, 5 টাকা তখন ভাড়া ছিল। তখন এটা দুটো সার্ভিস ছিল, একটা হলো গেট লক আর একটা ছিল লোকাল। গেট লকের ভাড়া ছিল হলো 60 টাকা, আর লোকাল ভাড়া ছিল 5 টাকা। তখন 5 টাকা গেট লক তো দূরের কথা, 5 টাকায় কিন্তু আসার সে অ্যাবিলিটি অনেক সময় ছিল না। যে অনেক দিন কিন্তু দেখা গেল 5 টাকাও দিতে পারতাম না, তখন অধীনে আসতাম না। এই যে মানে এইভাবে কিন্তু আপনার প্রায় 1 বছর চলতেছে। এখানে দোকান ভাড়া 1500 টাকা কিন্তু ভাড়া, তখন কিন্তু দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে, ডিফিকাল্ট ছিল। কিন্তু আমার একটা ইয়ে ছিল কি, আমি হাল ছাড়তে রাজি না, আমি ছাড়বো না। যেটা আমি শুরু করেছি সেটাকে আমাকে যেভাবে হোক স্ট্রাগল করে কষ্ট করে হলেও আমাকে সেটা তুলতে হবে। তখন আমি আস্তে আস্তে অনেকে অনেক কথা বলছে, যারা আমার খুব কাছের বন্ধু বান্ধব, যারা এসে আমাকে আড্ডা দিত, উৎসাহ দিত। আপনার ওয়াইফ কি বলতো ওই সময়টাতে? আমার ওয়াইফ একটা স্কুলে, তখন উনি আপনার হলো ইডেনে তখন মাস্টার্স করতো। তো পরবর্তীতে যখন মিরপুরে আসলো তখন সে একটা স্কুলে জয়েন করলো। আমার এই অভাব দেখে সে স্কুলে জয়েন করলো। তো স্কুলে জয়েন করার পরে সেখান থেকে হয়তো তার কিছু টাকা আসতো, সেটা দিয়ে সে সংসারের হয়তো বাজার খরচটা চালানোর মতো তার অ্যাবিলিটি ছিল। আমার দায়িত্ব ছিল বাসা ভাড়া, সেটাও কিন্তু আমি ঠিক মতো দিতে পারতাম না। 3 মাস কখনো 4 মাসও বাসা ভাড়া জমে গেছে। ঠিক একই অবস্থায় সে দোকানের 1500 টাকা ভাড়া, সেটা কিন্তু দেওয়ার মতো 3 মাস 5 মাস 6 মাস পর্যন্ত জমে গেছে। এবং আপনি হাল ছাড়েননি। আমরা যদি বলি এই জায়গাটা থেকে ব্রেকডাউনে আসলেন কিভাবে, মানে সামহাউ একটা আর্নিং পজিশনে আসলেন কিভাবে? আপনাকে বললাম যে আমি তো মানে ছেড়ে দেওয়ার পাত্র না। অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, সব কিছু আমি গিভ আপ দিছি, সবাই থেকে আমি দূরে সরে গেছি, আমি নিজকে নিয়ে ব্যস্ত সময় কাটাইছি। কি করা যায় ওখান থেকে আস্তে 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 আজকে হয়তো স্যার এই গল্পগুলো শুনবো একদম, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন।
আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার রাঙা সকাল। কিবরিয়া এবং লাবণ্য আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আর আমাদের সঙ্গে আজকে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন উদ্যোক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন। তার কাছে আমরা আবারও ফিরছি। যে গল্পে আমরা ছিলাম যে আপনি কখনোই গিভ আপ করেননি এবং সবাই বিভিন্ন রকমের কথা বললেও আপনি সেটাতে গিভ আপ করেননি। তো একটা সময় তো ভালো রেজাল্ট আসলোই, এবং সেটা ওই 1500 টাকার যে ভাড়া নিয়েছিলেন ওখান থেকেই আসলো, তাই কি? ওইখান থেকে আমার আবার যাত্রাটা শুরু। আস্তে আস্তে আমি আমার অগ্রগতি শুরু করলাম। প্রতিদিনে প্রতি মাসে আমার অগ্রগতি হচ্ছে। একটা সময় দেখা গেল আমার হাতে কিছু টাকা এসে গেল, তো এখন আমার মাথায় আসলো আবারও তো কি করব। এই টাকা দিয়ে আসলে সবাই তো ইনপুট করে, ইনপুট করে বিদেশি টাকা দিয়ে মাল এনে এখানে বিক্রি করে। এটার বিকল্প কি করা যায়? তো এখন যখন আমার হাতে কিছু টাকা আসলো, আমি সাভারে একটা জায়গা কিনলাম। আচ্ছা, কিছু একটা করার জন্য সাভারে একটা জায়গা কিনলাম। কত সালের দিকে? এটা 2006 সালের দিকে। 6 সালের দিকে, হ্যাঁ। জায়গা কিনলাম। কেনার পরে এখন আমি কি করব? তো এরপরে আমি গেলাম কোরিয়া। আর 2006-তে আপনার একটা মেলা ছিল তো জার্মানিতে, হ্যানোভারে, সিবিট মেলা, ওইখানে গেলাম। বিভিন্ন দেশে আমার আবার ট্রাভেলিংটা কিন্তু শখ, আচ্ছা, মানে প্রধান শখ কিন্তু আমার কিন্তু ট্রাভেলিং। তো একদিকে ট্রাভেলিং হলো এবং আমি সে উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গেলাম। যাওয়ার পরে দেখলাম যে আমার যে টাকা আছে, যে অ্যাবিলিটি আছে, সে অনুযায়ী আমি এটা মাউসও বানাইতে পারবো না। কারণ একটা মাউস বানাইতে গেলে কিন্তু অনেক বিশাল সেট আপ, যে অনেক মোল্ড, অনেক কিছু প্রয়োজন। তার মানে আপনার মাথায় আগে থেকেই চিন্তা ছিল যে আপনি যে কোনো কিছু করতে চান, কম্পিউটারে কোনো কিছু একটা ক্রিয়েট করতে চান বাংলাদেশে বসে। ওকে। তো ওইখান থেকে আমি পরে দেখলাম যে আমার এই জিনিসটা আমার কাছে সহজ মনে হলো, প্রিন্টারের কালিটা। আপনি জানেন এখানে তখন প্রিন্টার কোম্পানিগুলো আপনার কার্টিজ কিনলে প্রিন্টার ফ্রি দিত। এটা কার্টিজের দাম, আপনার যদি 4000 টাকার কার্টিজের দাম, আপনি কার্টিজ কিনলেন, আপনি প্রিন্ট করতে পারবেন হয়তো 60 থেকে 70টা পেজ। আচ্ছা, অনেক এক্সপেন্সিভ। এখান থেকে আরও কীভাবে সহজলভ্য করা যায়, তখন আমি চায়না থেকে কালি নিয়ে আসতাম, এনে আমি বিক্রি করতাম। বিক্রি করার পরে মাথায় ধরলো যে না, এটা যদি আমি এখানে তৈরি করা যায় তাহলে তো আমি অনেক সস্তা দিতে পারি এবং আরও যারা ইউজ করতেছে তারা উপকৃত হতে পারে। যেখানে 4000 টাকা থেকে যদি আমি তার 1000 টাকাও দিতে পারি, তাহলে সে উপকৃত হবে। সেই চিন্তাকে মাথায় রেখে আমি এটা মানে কাজ করলাম। কাজ করতে গিয়ে পরে সোর্সিং করতে করতে পরে আমি ফর্মুলার খোঁজ পেলাম। পরে ইউএসএ থেকে আমি ফর্মুলা কিনলাম। তখন সেই সময় আমি 2 কোটি টাকা দিয়ে আমি ফর্মুলা কিনছি। ফর্মুলাটা কিনেছিল 2008-এর দিকে। না, কিন্তু এটা সম্পর্কে কি আপনি নিশ্চিত ছিলেন যে 2 কোটি টাকা দিলে আপনি ফর্মুলাটা পাবেন এবং এটা কাজ করবে? আবার সেই অনিশ্চয়তার মধ্যে দিয়ে, আবার একটা গেমলিং এর মধ্যে দিয়ে, অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু 2 কোটি টাকা ইনভেস্ট। হ্যাঁ, তখনকার সময়। তো পরে আমি তাদের নিজস্ব প্রোডাকশন আছে, তো একদিকে বিশ্বাস ছিল যে তাদের নিজস্ব যেহেতু প্রোডাকশন আছে, তারা আমাকে এমন কিছু দিবে না এবং আমাকে তো হাতে কলমে তারা শিখিয়ে দিবে। তাদের ছিল, কন্ট্রাক্ট ছিল, আমাকে হাতে কলমে শিখিয়ে দিল। যখন আমাকে হাতে কলমে শিখিয়ে দিল, কিন্তু আপনি চিন্তাটা করলেন যে আপনি কালি করবেন, কিন্তু আপনাকে এই লিঙ্কটা কে দিল যে ওখানে গেলে আপনি পাবেন এটা, বা ওইখান থেকে আপনি ফর্মুলাটা খুঁজতে মনে করেন, এটা যখন আপনার কোনো কিছু করার ইচ্ছা থাকে, এটা আসলে কিন্তু সামনে এসে যায়। মনে করেন আপনার একটা নিউজ খুঁজবেন, এটা কিন্তু আপনি পাবেন যদি আপনি এটার পিছনে ছুটেন। রাইট। তো সেই হিসাবে আমি নিজেও পেয়েছি। তো আমি সেটা আনার পরে 2008 সালে আমি কিনলাম। কেনার পরে 2010 সাল পর্যন্ত আমি এটা নিয়ে ডেভেলপমেন্ট করতেছি। পরবর্তীতে 2010 সালে আমি এটা মার্কেটিংয়ে গেলাম। যাওয়ার পর থেকে সবাই এটা নিয়ে হাসাহাসি শুরু করলো, যারা বিজনেস কলিগ। আবার কী শুরু করছে, প্রিন্টারের কার্টিজ দিয়ে প্রিন্ট হচ্ছে, এটা কালে দিয়ে এটা রিফিল করে। এবং প্রিন্টার কোম্পানিগুলো কিন্তু এটা চায় না যে তাদের কালিটা, তাদের কার্টিজটা না বিক্রি হোক, তাদের ব্যবসা কমে গেল। এখন বর্তমান দেখেন, বর্তমানে যে পর্যায়ে আসছে, আপনি 200 টাকা যদি আপনি আমার থেকে কালি কিনেন, আপনি 3 থেকে 3500 পেজ আপনি প্রিন্ট করতে পারলেন। সেটা আমরা জানি যে পুরো বাংলাদেশে আপনি একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছেন এই জায়গাটাতে। কিন্তু এই যে আপনি প্রথমে কালি নিয়ে আপনি যে মার্কেটিংয়ের জন্য নিজে যেতেন, পুরো জায়গাটায় পরিবর্তন আসতে যাচ্ছে, এটা তো সহজভাবে সবাই নিত না। সবাই সহজভাবে নিত না। তো তারপরে আপনি এটাকে কোপ আপ করলেন কিভাবে? সবাই বলতো যে প্রিন্টটা নষ্ট হয়ে যায়। তখন তাদেরকে দেখাইতাম, দেখেন আপনি অরিজিনাল এপসনের ক্যাননের কালি দেখেন, প্রিন্ট করেন, পানিতে ওয়াশ করেন, উঠে কিনা দেখেন। আমার কালি দিয়ে আপনি প্রিন্ট করে দেখেন, ওয়াশ করে দেখেন, উঠে কিনা। তারপরেও মানে এটা আসলে বিশাল এক বাধা
আমাদের মানসিকতায় আসলে মানে ঢুকে গেছে যে বিদেশের জিনিস বিদেশি ভালো। জিনিসের প্রতি আমাদের আগ্রহ, True. লোকাল জিনিসের প্রতি আমাদের আগ্রহ কম। এখনো আছে, এখনো যে নাই তা না, সব জিনিসের প্রতি আছে। সব জিনিসের প্রতি, এবং এটার প্রতি আরো বেশি মনে করা যে দেশি জিনিস আপনি এখানে দিলে মনে হয় যে আপনার প্রিন্টার পুরো নষ্ট হয়ে যাবে। এটা তারা যারা যে এপসন বলেন, ক্যানন বলেন, বড় বড় প্রতিষ্ঠান, তারা আমাদের মগজের ভিতর ওইভাবে ঢুকিয়ে দিয়েছে। না, কিন্তু এটা ব্রিটিশ আমল থেকে আমাদের মগজের ভিতরে আছে, এবং আমাদের এই যে ঔপনিবেশিক মানসিকতা, সেটার পরিবর্তনের জন্য আমাদের বোধহয় আরো লম্বা একটা সময় পার করতে হবে। অবশ্যই সময় পার করতে হবে। রাইট। তো তারপরে কি হলো, আমরা ব্রেকডাউনটা আসলো কিভাবে? এরপর থেকে যে শুরু হচ্ছে সেখান থেকে আর থামা নাই। হয়তো মাঝে মাঝে বিভিন্ন ধরনের বাধা আসে, সে বাধাগুলো ওভারকাম করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। ওকে, তো প্রথম পর্যায়ে আপনি এই ফর্মুলাটা নিয়ে আসলেন, সেখানে তো আপনাকে মেশিনারিজও কিনতে হলো। হ্যাঁ, মেশিনারি কিনতে হলো। আমি চায়না থেকে মেশিনারি কিনলাম, বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিট করলাম, তাদের কি কি মেশিনারি আছে। তারা হয়তো বড় স্কেলের তারা প্রোডাকশনে যাচ্ছে, কিন্তু আমি সে বড় স্কেলে কিন্তু প্রোডাকশনে যেতে পারবো না। আমি ছোট ছোট মেশিনারি দিয়ে আমি শুরু করলাম। এই সব কিছু আপনি নিজের উদ্যোগে? সব নিজের উদ্যোগে, সব কিছু, কেউ আমাকে গাইডলাইন করে নাই, আমি নিজেই করছি। বিভিন্ন জায়গায় গেছি, গিয়ে দেখছি, ওটা থেকে আমি মেশিন খুঁজলাম কোথায় পাওয়া যায়। আর এইসব টেকনোলজি আসলে পাওয়া কিন্তু সহজ ব্যাপার না। রাইট। এখন দেখা গেলো আমার এই প্রতিষ্ঠান আছে, এখান থেকে যে কোনো আরেকজন কিন্তু সহজে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান দিয়ে দিতে পারবে। রাইট। কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করা, এটা কিন্তু আসলে তো সহজ, মানে শুরুতে তো সহজ ছিল না। আর কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভিজিট করে তাদের যে টেকনোলজিগুলো, এগুলো কিন্তু আপনাকে দেখাবে দেখাবে না। আপনাকে মেশিনারি দেখবেন, মেশিনারি দেখে তো আর আপনি কিছু করতে পারবেন না। তো তাহলে আপনি ওই সাফারি যে জায়গাটা নিয়েছিলেন, ওখানেই আপনার ফ্যাক্টরিটা, তাই কি? ওখানে আমার ফ্যাক্টরি, নিজের জায়গাটাই। আচ্ছা, কতজন এমপ্লয়ি আছে ওখানে? টোটাল আমার সেলস এবং ফ্যাক্টরি মিলে টোটাল 50 জনের মতো আমার এখন কাজ করছে। কাজ করছে। ওই 1 লক্ষ টাকা থেকে আপনি শুরু করেছিলেন। আমরা আমাদের দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই কোম্পানি বা এই প্রপার্টি এখন কত আর্থিক মূল্যমানের? এখন সেটা হয়তো 4-5 কোটি টাকার মতো। এবং এসে এটা আমরা দাঁড়িয়েছে। যখন অফেয়ারে ছিলাম তখন আমরা বসে বসে হিসাব করছিলাম যে 22 বছর লেগেছে আপনার। 22 বছরে আপনি এই পজিশনে এসেছেন। এখন আপনি যদি সরকারি চাকরি করতেন বা অন্য কোনো চাকরির কথাই বলি, সেটা 22 বছরে কি আসলেই সম্ভব ছিল? মানে আপনার কি মনে হয়? আসলে সৎভাবে যদি আপনি চাকরি করেন, সম্ভব এটা নয়। তো কখনো সম্ভব না, জীবনে সম্ভব না আপনার এইভাবে এত টাকা এবং করা। ইন্টারেস্টিংলি যে আপনি যেই পসিবিলিটিটা ক্রিয়েট করেছেন, এই 4-5 কোটি টাকা আর্থিক মূল্যমান, কিন্তু এটা বাংলাদেশের জন্য, পুরো দেশের মানুষের জন্য একটা বিশাল উপকারে এসছে। কারণ আমাদের কিন্তু কোটি কোটি টাকা সেভ হয়েছে। আপনি যেটা বলছিলেন যে 3000 টাকার কার্টিজ কিনে 60টা পেজ মাত্র প্রিন্ট হতো, সেখানে আমরা 200 টাকার কালি কিনে এখন 2-3 হাজার পেজ আমরা প্রিন্ট করছি। তাহলে আমাদের কি পরিমাণ সেভ হয়েছে? দেশীয় তো আপনার, আমি এটা করাতে দেখা যাচ্ছে দেশের রাষ্ট্রীয় কোষাগারে যে আপনার ইউএসডি, যে আমরা যে আমদানি নির্ভরতা, সেটা তো অনেক কমে গেছে। রাইট। সেখানে আমার প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমার সেভ হচ্ছে। শুধু যে আমাদের এখানে খরচ কমছে তা না, দেশীয় মুদ্রা আপনার তো সেভ হচ্ছে। জি, দুদিকে তো সরকারও উপকৃত হচ্ছে। ট্রু। এবং এই জন্য বোধহয় আপনি রিকগনিশনও পেলেন, পুরস্কারও পেলেন। সেটা হচ্ছে যে জি, আপনার কাছ থেকেই শুনি কত সালে এবং কি পুরস্কার? এটা হলো আপনার 2012 সালে ডিজিটাল আইসিটি এক্সপোতে পেয়েছি। তারপরে পেয়েছি রাজশাহীতে আপনার সেই ডিজিটাল আইসিটি এক্সপোতে। তারপরে পেয়েছি আপনার যশোরও পেয়েছি জি, উদ্যোক্তা পুরস্কার হিসেবে, এবং সিলেটও পেয়েছি। চমৎকার। চমৎকার। যারা নতুন উদ্যোক্তা, যারা আপনার মতোই শুরু করতে চায়, হয়তো ভিন্ন ভিন্ন সেক্টরে, তাদের জন্য আপনি কি বলতে চান? মিনিট আমি খানেক চাই সময় যে আছে। চাকরির পিছনে না ইয়ে করে নিজেরাই নিজের কিছু করার জন্য এগিয়ে আসুন, এবং আপনি যদি এগিয়ে আসেন, একটা সময় আপনার সফলতা আপনার আসবে। হুম হুম হুম। আমি সেটাই। যে শুরু করছি, আমি নিজেও জানি না আসলে সফলতা কি আসবে না ব্যর্থতা আসবে, এবং সফলতা ব্যর্থতা সব কিছু মিলেই কিন্তু জীবন। এক্স্যাক্টলি। এবং আপনার প্যাশন ছিল বলে আজকে আপনি এই জায়গাটায় এসেছেন, হোঁচট খেয়েছেন কিন্তু উঠে দাঁড়িয়েছেন বারবার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময়ের কিছুটা সময় আমাদেরকে দেবেন। আপনাকে ধন্যবাদ, এবং মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ। জি, রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা এখানেই শেষ করছি দর্শক। আমরা দ্বিতীয় ঘন্টা একটু পরে ফিরে আসব। তার আগে আবহাওয়া বার্তা রয়েছে এবং তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিও থাকছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা যাচ্ছি এই মুহূর্তে নিউজ স্টুডিওতে খালেদার কাছে আরও একবার। খালেদা।